রাজনৈতিক ভুল সিদ্ধান্তে যেন ফ্যাসিবাদ ফিরে না আসে সতর্ক থাকার আহ্বান মির্জা ফখরুলের। ফ্যাসিস্ট কাঠামো ভাঙতে পারেনি সরকার, বললেন সার্জিস। চাকসু নির্বাচনের ভোট গ্রহণকাল একদিনেই ফল ঘোষণা প্রশাসনের শেষ দিনের প্রচারণায় ব্যস্ত রাকসুর প্রার্থীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উৎসবের আমেজ। 3 দফা দাবিতে সারা দেশে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি, না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। ঢাকায় আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদ। রায় ঘোষণা ঘিরে বাদী বিবাদী হট্টগোল। হবিগঞ্জে জামাত নেতা মহিবুর রহমান হত্যা মামলায় একজনের আমৃত্যু কারাদণ্ড, 13 জনের যাবজ্জীবন সাজা। বাংলার সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। শুরুতেই মিরপুরের আগুনের খবর জানাবো। মিরপুরের রূপনগরে পোশাকের প্রিন্টিং কারখানা ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুনে মারা গেছেন অন্তত 9 জন। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী রাইদুল ইসলাম শুভ। সরাসরি যাব তার কাছে। আসলে 6.5 ঘন্টা প্রায় হয়ে গেছে অগ্নিকাণ্ডের বা আগুন লাগার ঘটনার। এখন পর্যন্ত অনেকের স্বজনরা কিন্তু এখানে ভিড় জমাচ্ছেন। এই পুরো মিরপুরের এলাকাটি এখনও একবারে পুরো আতঙ্ক উৎকণ্ঠা সকলের মধ্যে বয়ে যাচ্ছে যে বেশিরভাগ স্বজনরা তাদের স্বজনদের কিন্তু এখনও খোঁজ পাচ্ছেন না। তারা স্বজনদের না খোঁজ পেয়ে কিন্তু ভেতরে অনেকে আসলে ঢোকার চেষ্টা করছেন। তারা নিজেরাই আসলে খোঁজার চেষ্টা করতে পারে, যারা ভেতরে ঢুকে তথ্য নেবেন যে আসলে কি তারা তাদের স্বজনকে কি অবস্থায় আছে, কেমন আছে তারা। ঢাকা মেডিকেলে অনেকে যাচ্ছেন, অনেকে ওখান থেকে ঘুরে আসে, তাদের এখানে আবার ভিড় করছেন। এই মুহূর্তে যদি কথা বলতে চাই, এখানকার পরিস্থিতি 12টি ইউনিট কিন্তু ভেতরে কাজ করছে। তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে পুরো আগুনটাকে নিয়ন্ত্রণ করে। যারা নিখোঁজ আছে তাদেরকে কারা কারা নিখোঁজ আছে সে তাদের তালিকা করা হচ্ছে। সেখানে যারা এখন পর্যন্ত 9 জনের কথা নিশ্চিত করেছে এই ফায়ার সার্ভিসের পক্ষ থেকে, সেই ফায়ার সার্ভিসের সদস্যরাও কিন্তু ভেতরে সেই গন্তিগুলো আসলে আমরা যেমনটা জানতে পেরেছি যে কিছুক্ষণের মধ্যে কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটি ব্রিফিং করা হবে। সেই ব্রিফিং কিন্তু আরও তথ্য তারা আসলে জানাবেন। আগুন লাগার যে বিষয়টি কিন্তু আমরা এর আগের যেই ব্রিফিংয়ে জানানো হয়েছিল ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সকাল 11:30টার যে আগুন, যে রাসায়নিক গুদামে আগুনটি লেগেছিল, আসলে সেই আগুনটি ভয়াবহতা দ্রুত ছড়ে যাওয়ার কারণটি ছিল আসলে পাউডার, প্লাস্টিক এবং হাইড্রোজেন অক্সাইডের মতো হচ্ছে যে রাসায়নিক দাহ্য পদার্থগুলো কিন্তু আসলে ছিল এবং ব্লিচিং পাউডার কিন্তু ছিল। সেই কারণে এত ভয়াবহ আকার ধারণ করে আগুনটি। এবং আশেপাশের যে ভবন ছিল সেখানে কিন্তু 2-1টি গার্মেন্টসও ছিল, মিনি গার্মেন্টস আসলে বলছে। মিরপুরে তো আসলে এই মিনি গার্মেন্টসগুলোতে অনেকে সকালের শিফটে কাজ করছিলেন, সেই সকালের শিফটে কাজ করেছিলেন। অনেকে স্বজনরা বলছেন যে তারা 8টার সময় শেষ কথা বলেছেন, 11টার সময় অনেকে ফোন করে বলেছেন আগুন লাগছে, আমাদেরকে বাঁচাও বলে। তারপরে আর কোনো কথা হয়নি বলে আমরা যেমনটি আসলে স্বজনরা তাদেরকে জানাচ্ছেন। এখানে উৎসুক জনতারা কিন্তু ভিড় করছেন যে তারা যেন এই ঘটনাটি আসলে কি ঘটেছে, সবশেষ কি অবস্থা। যেমন আসলে সেখানকার আইন শৃঙ্খলা বাহিনী পুরো এলাকাটি আসলে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, উৎসুক জনতার ভেতরে যাওয়ার থেকে বাধা দিতে। এবং স্বজনরা এখনও কিন্তু আসলে অপেক্ষায় তাদের যারা নিখোঁজ আছে তাদেরকে খুঁজে পেতে। তো সবকিছু মিলিয়ে মিরপুরের এই ছিল আমার কাছে সবশেষ। মিরপুরের অগ্নিকাণ্ডের খবর জানাচ্ছিলেন সহকর্মী রাইদুল ইসলাম শুভ। এবার অন্যান্য প্রসঙ্গ। রাজনৈতিক ভুল সিদ্ধান্তে যেন ফ্যাসিবাদ ফিরে না আসে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ঐকমত্য কমিশনের যেসব বিষয়ে দলগুলো একমত হয়েছে সেগুলো নিয়ে গণভোট হতে পারে আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের দিনই। জানান, ত্রয়োদশ সংসদ ভোটে নির্ধারিত হবে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ। মিজানুর রহমানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ঠাকুরগাঁও থেকে সহকর্মী আহমেদ সালেহীন। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিজ জেলা ও নির্বাচনী আসন ঠাকুরগাঁও 1-এ সাংগঠনিক কার্যক্রম শুরু করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 3 দিনব্যাপী এই কার্যক্রমের প্রথম দিন জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনের সদর ও রুহিয়া থানা বিএনপির বর্ধিত সভায় অংশ নেন তিনি। এ সময় মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র ফিরে পাওয়ার নতুন সুযোগ তৈরি হয়েছে। সে সুযোগ হারালে ফ্যাসিস্ট ফিরে আসার শঙ্কা সৃষ্টি হবে। বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ধারিত হবে আগামী ফেব্রুয়ারির নির্বাচনে। এই যে একটা উত্তরণের সুযোগ আমরা পেয়েছি,
এই সময়টা আমাদেরকে অত্যন্ত সাবধানে সতর্কতার সঙ্গে পা ফেলতে হবে। রাজনৈতিক কোনো ভুল পদক্ষেপের কারণে আমরা যেন আবার সেই ফ্যাসিস্টদের নির্যাতনের কবলে না পড়ি। ভোটের আগে যেসব দল নানা দাবিতে আন্দোলন করছে তাদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, যে কোনো দাবির সমাধান করতে হবে আগামী নির্বাচনের পর নির্বাচিত সংসদের মাধ্যমে। অনেকেই বিভিন্ন রকম মত পোষণ করছেন, এটা হতেই পারে গণতন্ত্রে। তার জন্য সেটাকে লক্ষ্য করে, সেটাকে কেন্দ্র করে আবার আন্দোলন করার রাস্তায় এটা কোনো মতেই গ্রহণযোগ্য নয়। তারা তুলছেন সেই দাবিগুলো নির্বাচনের পরে যে পার্লামেন্ট করতে হবে সেই পার্লামেন্টেই সিদ্ধান্ত নিতে পারবে। মির্জা ফখরুল আরও বলেন, যেসব বিষয়ে মতানৈক্য আছে আগামী নির্বাচনের মাধ্যমে সেসব বিষয়ে জনগণের কাছে ম্যান্ডেট নিয়ে যেতে হবে রাজনীতিবিদদের। গণভোট নিয়েও দলের অবস্থান জানান বিএনপি মহাসচিব। যেগুলোতে আমরা একমত হতে পড়েছি সেইগুলোকে নিয়ে একটা সনদ প্রকাশিত হবে এবং সেই সনদে আমরা সমস্ত রাজনৈতিক দল স্বাক্ষর করব। আর যেগুলোতে আমরা একমত হতে পারিনি তা নির্বাচনের পরে পার্লামেন্টে নির্ধারিত হবে এবং রাজনৈতিক দলগুলো এই বিষয়গুলোকে নিয়ে জনগণের সামনে উপস্থিত হবে। জনগণের মতামতের ভিত্তিতেই সেই বিষয়গুলো নিষ্পত্তি হবে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঠাকুরগাঁও। অন্তর্বর্তী সরকার ফ্যাসিস্ট কাঠামো ভাঙতে পারেনি বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। ফ্যাসিস্ট কাঠামোর সঙ্গে যুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান যেন পুনর্বাসনের কোনো সুযোগ না পায়, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। দুপুরে নেত্রকোনায় সাংগঠনিক বৈঠকে যোগ দিয়ে কথা বলেন সার্জিস আলম। এই অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম একটা ব্যর্থতা হচ্ছে তারা এই ফ্যাসিস্ট কাঠামোর সাথে সরাসরি সম্পৃক্ত যেই ব্যক্তিরা ছিল তাদেরকে উচ্ছেদ করতে পারেনি, বরং তারা এখন ধীরে ধীরে পুনর্বাসিত হচ্ছে। পুনর্বাসিত হচ্ছে কিভাবে? আপনি যখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেননি, তিনি তো ওই পদে আছেন, তার মানে অলরেডি তিনি পুনর্বাসিত। এত বড় একটা অভ্যুত্থানের পরে এই যে ফ্যাসিস্ট কাঠামো, এই কাঠামোর কয়েকজন ফ্যাসিস্টের পতন ঘটেছে বা পালিয়ে গিয়েছে বা দেশ ছাড়া হয়েছে, কিন্তু পুরো কাঠামোটা বিলুপ্ত হয়নি। এখন আমাদের আসলে লড়াইটা ওই কাঠামোটার বিরুদ্ধে। আগামীতে কোন পদ্ধতিতে দেশ পরিচালিত হবে এবং ভোট কোন পদ্ধতিতে হবে তা ঠিক করবে দেশের জনগণ, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেড এম জাহিদ হোসেন। দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জের কর্মী সভায় এ কথা বলেন তিনি। জনগণই সকল ক্ষমতার উৎস এবং দেশের মালিক জনগণ। কাজে জনগণ সিদ্ধান্ত নেবে আগামী দিনে কোন পদ্ধতিতে দেশ পরিচালিত হবে, ভোট কোন পদ্ধতিতে হবে, এবং সেটার জন্য আসেন আমরা সবাই মানুষের কাছে যাই। কাজে এই জনগণের উপর আস্থা রাখুন, তাহলে দয়া করে কোনো ভ্রান্তি হওয়ার সম্ভাবনা থাকবে না এবং স্বৈরাচারের পুনরুত্থান হওয়া অথবা এই অন্তর্বর্তীকালীন সরকার অথবা কোনোভাবে অনির্বাচিত সরকার প্রলম্বিত হওয়ার কোনো সুযোগ থাকবে না। ৩৬ বছর পর চাকসু নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল। সব প্রস্তুতি সম্পন্ন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। একদিনেই ফল ঘোষণা করবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলছে রাকসু নির্বাচনের শেষ দিনের প্রচারণা। এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী আলামিন তুষার এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সাইফুর রহমান রকি। প্রথমেই যাচ্ছি তুষারের কাছে। তুষার, কালকে এই ভোটকে কেন্দ্র করে কিন্তু যেই সাধারণ শিক্ষার্থীদের জন্য যেই শাটল ট্রেনগুলো রয়েছে সেটা সাধারণত 18 জোড়া এবং সেটিকে কিন্তু আছে সেটিতে আমরা অবস্থান করছি। এখানে এখনকার যে একটি শাটল ট্রেন সেটি দেখা যাচ্ছে যে মূল শহর, সেখান থেকে বিশ্ববিদ্যালয়ে এই ট্রেনটি শিক্ষার্থীদেরকে নিয়ে যাওয়ার জন্য, এবং এখানে কিন্তু শিক্ষার্থী এই ট্রেনটি রাখা হয়েছে এবং এরকম এই ট্রেনটি সাধারণত 18 যেটা যেমনটা বলছিলাম এবং সেটিকে বিশ করা হয়েছে। এর বাইরেও আগামীকাল শিক্ষার্থীদেরকে আনার জন্য 15টি আলাদা বাস রাখা হয়েছে, যেগুলো আসলে হবে, এভাবে শিক্ষার্থীদেরকে আনা হবে এবং এরপরে 5টা বাস রাখা হবে যে পরবর্তীতে প্রথমে 5টি আসতেছেন সেখানে তাদের জন্য ট্রান্সপোর্টে তাদের জন্য আসতে কোনো ঝামেলা না হয় সেই জিনিসগুলো মাথায় রেখে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের জায়গাগুলো রাখা হয়েছে, এই ধরনের ব্যবস্থা করা হয়েছে এবং শিক্ষার্থীরাও কিন্তু এটাতে আসলে বেশ খুশি। আমরা যখন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছিলাম তারা বলছিলেন যে তারা যেহেতু তারা অনেক দূর থেকে আসেন, অনেকেই বিভিন্ন শহরে থাকেন, সেই জায়গা থেকে তাদের ভোট দিতে আসার ক্ষেত্রে কিন্তু এটি একটি বড় ভূমিকা রাখবেন, এমনটা কিন্তু তারা বলছিলেন এবং তাদের একটা দাবিও ছিল যে এরকম ভাবে তাদেরকে যদি ব্যবস্থা করে দেওয়া হয় তাদের
জন্য সেই জায়গায় থাকবে। এবং আমরা যেমনটা জানতে পেরেছি যে আগামীকাল সকাল 8টা থেকেই কিন্তু এই যে ভোট গ্রহণ কার্যক্রম শুরু হবে এবং বিকেল 4টা পর্যন্ত সেই ভোট গ্রহণ চলবে। আমরা চলে যাব রাজশাহীতে, সেখানে আমাদের সহকর্মী সাইফুর রহমান রকি আছেন, তিনি আমাদেরকে জানাবেন সেখানকার প্রচারণা সব শেষ তথ্য। আজকে সেখানে একদম প্রচার শেষ হয়ে যাবে। রকি, আজ রাত 12টার সময় শেষ হচ্ছে রাকসুর নির্বাচনের যে প্রচারণা সেটি, যে কারণে সকাল থেকেই প্রার্থীরা একেবারে সারা দিন ব্যাপী বিভিন্ন একাডেমিক ভবনের সামনে গিয়েছে, বিভিন্ন কৌশলে তারা তাদের নির্বাচনী যে প্রচারণা সেটি চালিয়েছেন। এখনও আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে পরিবহন মার্কেট আছে সেখানে গান গেয়ে গেয়ে প্রার্থীরা আসলে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এবং এইভাবেই কিন্তু অনেকেই আসলে ভোটারদের আকৃষ্ট করতে তারা এই কৌশল আসলে বেছে নিয়েছেন বলে তারা কিন্তু বলছেন। সব মিলিয়ে যদি আমরা প্রার্থীদের কথা বলি, প্রার্থীরাও এখন পর্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তারা নির্বাচনী প্রচারণ বিধি মেনে তারা নির্বাচনী প্রচারণা চালিয়েছেন সারাদিন। পাশাপাশি একইভাবে সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে গিয়েছেন, দ্বারে দ্বারে গিয়ে তারা নানা প্রতিশ্রুতি দিয়ে নানা অঙ্গীকার দিয়ে তারা সাধারণ ভোটারদের কাছে ভোট চেয়েছেন এবং সব প্রার্থী আসলে নিজেদের নির্বাচিত করতে পারলে আসলে তাদের দেয়া যে ইস্তেহারগুলো সেগুলো বাস্তবায়নের কথা তারা বলেছেন। এর মধ্যে আমরা সকালে দেখেছি ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের ভিপি প্রার্থী শেখ নুরুদ্দিন আবির, তিনি যেমন প্রচারণা চালিয়েছেন, একইভাবে তিনি শিক্ষার্থীদের কাছে ভোট চেয়েছেন। পাশাপাশি তিনি দেখেছি আমরা ছাত্র শিবির সম্মিলিত শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মুস্তাকুর রহমান জাহিদ, তিনিও একইভাবে একই রকম বক্তব্য দিয়েছেন এবং এখন পর্যন্ত তারা যেটি বলছেন যে নির্বাচন 35 বছর পর অনুষ্ঠিত হচ্ছে, এটি আসলে এক ধরনের উৎসবের ব্যাপার, যা এই কারণে সাধারণ শিক্ষার্থীরা এটিকে আসলে এক ধরনের উৎসব হিসেবে নিয়েছে এবং এটি সুষ্ঠু সুন্দর একটি গ্রহণযোগ্য নির্বাচন হোক এমনটাই প্রত্যাশা ভোটার এবং প্রার্থীদের। তো এমনটাই ছিল আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যে রাকসুর প্রচারণা চলছে তার সর্বশেষ। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সহকর্মী সাইফুর রহমান রকি জানাচ্ছিলেন রাকসু নির্বাচনের খবর এবং এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে চাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী আলামিন তুষার। ঢাকায় শিক্ষকদের আন্দোলনের উপর হামলার প্রতিবাদে এবং ভাতা বৃদ্ধি সহ 3 দফা দাবিতে সারা দেশে চলছে এমপিও শিক্ষকদের কর্মবিরতি। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি শিক্ষকদের। দাবি আদায়ে শ্রেণীকক্ষ ছেড়ে রাজপথে শিক্ষকরা। সার্বজনীন বদলি নীতি বাস্তবায়নের পাশাপাশি দিতে হবে 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকার চিকিৎসা ভাতা। মঙ্গলবার সকালে রাজশাহী, ভোলা, খাগড়াছড়ি, দিনাজপুরে হিলি সহ বিভিন্ন জেলায় কর্মবিরতি পালন করেন এমপিওভুক্ত শিক্ষকরা। এ সময় কালো ব্যাজ পরে মানববন্ধন ও সমাবেশ করেন তারা। বাড়ি ভাড়া ভাতা বাড়ানো সহ 3 দফা দাবি জানান শিক্ষকরা। পাশাপাশি ঢাকায় আন্দোলনরতদের উপর পুলিশের লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপের প্রতিবাদ জানান। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শুধু বেতন দিয়ে আমরা সংসার পরিচালনা করতে পারতেছি না। ঐতিহ্যবাহী যে কলেজগুলো ঢাকাতে অনেকদিন ধরে সার্ভিস দিয়ে আসছে, সেই ঐতিহ্যকে ধ্বংস করার আমরা বিপক্ষে। পুলিশ যে শিক্ষকদের সাথে যে অন্যায় করছে এটা আমরা একদমই ক্ষোভ জানাচ্ছি। স্কুলের আমাদের যে সমস্ত ক্লাস পরীক্ষাগুলো ছিল সে পরীক্ষাগুলো আপাতত স্থগিত রয়েছে। আমরা পরবর্তীতে আমাদের সিদ্ধান্তের পর আমরা এই পরীক্ষাগুলো নিব। এদিকে পাঠদান বন্ধ থাকায় পড়ালেখা নিয়ে দুশ্চিন্তায় শিক্ষার্থী ও অভিভাবকরা। দ্রুত সমস্যা সমাধানের দাবি তাদের। সামনে আমাদের বৃত্তি পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা, আমরা কিভাবে করে পরীক্ষা দিব যদি ক্লাস যদি না হয়। আমরা চাই এটা যেন দ্রুত তাড়াতাড়ি সমাধান হয় আর আমরা যেন স্কুল করতে পারি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে সাফ জানিয়েছেন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। পাহাড়ি ফারজানা, সময় সংবাদ। বাংলার সময় আরো থাকছে। বাজারে দাম কম, হিমঘরে হাজার হাজার মেট্রিক টন আলু বচনধরায় কষ্টের ফসল নষ্টের শঙ্কা, সরকারি সহায়তা চান ঠাকুরগাঁওয়ের চাষি। হবিগঞ্জ পৌর জামাত নেতা মহিবুর রহমান চৌধুরী হত্যা মামলায় একজনের আমৃত্যু ও 13 জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। দুপুরে জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ মোহাম্মদ কায়সার মোশাররফ ইউসুফ এই আদেশ দেন। রায় ঘোষণার পর আদালতে বাদী ও আসামি পক্ষের মধ্যে হট্টগোল হয়। মামলার বিবরণে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে 2013 সালের 17 জুন মহিবুর রহমানকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের বড় ভাই
23 জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। 2015 সালে সব আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয়া হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে 13 জনকে যাবজ্জীবন এবং একজনকে মৃত্যু কারাদণ্ডাদেশ দেন আদালত। মামলা চলাকালে 3 আসামি মারা যাওয়ায় তাদের অব্যাহতি দেয়া হয়। চুক্তির মেয়াদ প্রায় শেষ হলেও লোকসানের শঙ্কায় হিমাগার থেকে 1 লাখ মেট্রিক টনের বেশি আলু বের করেননি ঠাকুরগাঁওয়ের কৃষক ও ব্যবসায়ীরা। এর মধ্যেই আলুতে পচন ধরেছে। বাড়তি দাম পাওয়ার আশায় হিমাগার থেকে আলু বের করছেন না কৃষক ও ব্যবসায়ীরা, এতে ধরছে পচন। উত্তরের কৃষিভিত্তিক জেলা ঠাকুরগাঁয়ের হিমাগারগুলোর একই চিত্র। গত মৌসুমে জেলায় আলুর বাম্পার উৎপাদন হয়, ওই সময় বাজারে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় হিমাগারে সংরক্ষণ করা হয়। ফেব্রুয়ারি ও মার্চে মজুত করা আলু নভেম্বরের মাঝামাঝি বের করার কথা, তবে এখন পর্যন্ত বের করা হয়েছে 30%-এরও কম। অতিরিক্ত চাপে আলুতে ধরছে পচন। হিমাগার কর্তৃপক্ষের দাবি, পাইকারিতে 10 থেকে 12 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আলু। বাড়তি দামের আশায় কৃষক ও ব্যবসায়ীরা এখনও হিমাগার থেকে বের করেনি অন্তত 70 ভাগ আলু। হিমাগার থেকে সরকারিভাবে আলু বের করার উদ্যোগ না নিলে মজুতকৃত হাজার হাজার মেট্রিক টন আলু নষ্টের সংখ্যা সংশ্লিষ্টদের। জেলার 16টি হিমাগারের ধারণ ক্ষমতা 1,86,000 মেট্রিক টন আলু। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। রাজনৈতিক ভুল সিদ্ধান্তে যেন ফ্যাসিবাদ ফিরে না আসে, সতর্ক থাকার আহ্বান মির্জা ফখরুলের। ফ্যাসিস্ট কাঠামো ভাঙতে পারেনি সরকার, বললেন সার্জিস। চাকসু নির্বাচনের ভোট গ্রহণ কাল একদিনেই ফল দেয়ার ঘোষণা প্রশাসনের। শেষ দিনের প্রচারণায় ব্যস্ত রাকসুর প্রার্থীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উৎসবের আমেজ। এবং 3 দফা দাবিতে সারা দেশে এমপিও ভুক্ত শিক্ষকদের কর্মবিরতি। না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। ঢাকায় আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদ। এ ছিল বাংলার সময়ে। এরপর সন্ধ্যার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী জাফর সাদিক। ধন্যবাদ ইমদাদ। সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।